গল্পের নাম অবসেশন ভস্লাভ। লেখনীতে নিরুর কল্পনারাজয়। পর্ব ৩। ঝিলিক নিজের প্রেগন্যান্সি কিটটা ঘুরিয়ে ফিরিয়ে দেখছিল। ওটা সে সযত্নে রেখে দিয়েছে নিজের ড্রয়ারে। বারংবার তার আয়ুষের বলা কথাগুলো মাথায় বাড়ি খাচ্ছে। এতে যেন মাথা সম্পূর্ণ ফেটে যাচ্ছে। অতিরিক্ত চিন্তার ফলে মাইগ্রেনের ব্যথা জেঁকে আসেছে। ওষুধেও ঠিক হচ্ছে না। শুয়ে শুয়ে মনে করছে সে স্কুল দিন, যেদিন তাদের বিয়ে হল। আয়ুষ বলেছিল সবাইকে জানানোর কথা। ঝিলিকই আপত্তি জানায়। অথচ এখন ঝিলিক নিজের পেটে হাত বোলায়। নিজের অংশকে উদ্দেশ্য করে বলে, তোমার বাবা তোমার মাকে কখনো ভালোবাসেনি। তোমাকেও সে চায় না। অথচ তোমার মা চিন্তায় পাগল হয়ে যাচ্ছে, আর ওদিকে সে নিজের বউ নিয়ে দিব্যি রাত্রি যাপন করছে। তোমার মায়ের কি তা করা উচিত? ফের তার মাথায় ভাবনারা উকি দেয়। আয়ুষ কি সত্যিই তাকে কোনোদিন ভালোবাসেনি? তবে যে তখন কত কত পাগলামো করত। আবারও মাথায় আসে তার করা সকল অপমান। সে তো তাকে মরে যেতে বলেছিল, ভাগ্যক্রমে বেঁচে গিয়েছে সে। তাকে যে দেখতেও যায়নি, সে তাকে ঠিক কতটুকু ভালোবেসেছে। উহু, বাসেনি তো। ঝিলিক হাসে, পাগলের মতো হাসে। হাসতে হাসতে ডুকরে ওঠে। বলে, তুমি কেন আমায় ভালোবাসলে না আয়ুষ? আমি কিভাবে সহ্য করব তোমার শরীরে অন্য কারো স্পর্শ? কিভাবে থাকব তোমায় ছাড়া? তুমি একবারও ভাবলে না আমার কথা? যারা ঠকায় তারা কেন ঠকে যাওয়ার মানুষটির কথা একবারও ভাবে না? তারা কেন ভুলে যায় যে তারাও মানুষ? কতটা যন্ত্রণা নিয়ে তারা বাঁচে এটা কেন ভুলে যায়? তারা কেন আমাদের মতো মেয়েদের বেছে নিতে পারে না? কেন আমরা সবসময় অপশন হয়েই রয়ে যাই? তুমি কিভাবে ভুলে গেলে তুমি আমায় ভালোবাসতে? যত যাই হয়ে যাক না কেন, ঝিলিক তো জানে আয়ুষ তার স্বামী, তারই বাচ্চার বাবা। অথচ তার কাছে কোনো পথ নেই এটা প্রমাণ করার। নেই কোনো ইচ্ছে। যে মানুষের সাথে একসময় নিজের সুখ দুঃখ ভাগ করেছে, কত রাত তার বাহুডোরে কাটিয়েছে, সে যখন অন্য নারীকে ছোবে, এটা কল্পনা করতেই যেন ঝিলিকের প্রাণ ছটফট করে ওঠে। সে সহ্য করতে পারে না। যতই স্ট্রং হওয়ার চেষ্টা করুক না কেন, ভালোবাসলে ভোলা যায় এত সহজে? ঝিলিক সিদ্ধান্ত নেয় তবু। সে আর কখনো আয়ুষের সামনে দুর্বল হবে না। কখনোই না। উঠে গিয়ে আয়নার সামনে দাঁড়ায় সে। চোখের পানি মুছে নিজে ধাতস্থ করে। কিছু কথা বলার জন্য শাহাদাত মির্জার রুমের দিকে পা বাড়ায়। অথচ দরজা খোলা মাত্রই নজরে আসে আয়ুষ বেরোচ্ছে। পিছু পিছু সাজও। ঝিলিকের হৃৎপিণ্ডটা যেন ধক করে ওঠে। শুকনো ধোপ গিলে সে। অন্যদিকে মুখ ঘুরিয়ে চলে যায় সে। সাজ তাকে দেখে পিছু ডাকে, আরে মণি, কেমন আছিস এখন? ঝিলিক স্পষ্ট স্বরে উত্তর দেয়, ভালো। কিছু লাগবে? এনে দিব? ঝিলিক তার দিকে ফিরে তাকায়। আয়ুষ তখন তার দিকে তাকিয়ে। আয়ুষের থেকে চোখ ফিরিয়ে বিড়বিড় করে সে, যাকে সবথেকে বেশি প্রয়োজন ছিল তাকে নিয়েই তো বসে আছো আপু, আর কী বা লাগতে পারে আমার? মুখে বলে, না, একটু বাবার কাছে যাচ্ছি। বলেই আবারও এগিয়ে যায়। রুমটা কি তার মুখোমুখি হতে হয়েছিল? যার থেকে পালাতে চাইবে এখন সবসময় শুধু তাকেই দেখে যেতে হবে। ঝিলিক নিজেকে সামলে নিচতলায় যায়। শাহাদাত মির্জার রুমে ঠকঠক আওয়াজ করে। শাহাদাত মির্জা ছিলেন না বোধহয়। চৈতি চৌধুরী মেয়েকে দেখেই কেঁদে ফেললেন। ব্যান্ডেজ বাঁধা হাতে চুমু খেলেন। জড়িয়ে ধরে ক্ষমা চাইলেন। আমাকে ক্ষমা করে দিস মা, আমি অনেক বেশি রেগে গিয়েছিলাম। আমি তোর জীবনের আগে সম্মানকে বেছে নিয়েছিলাম। আমাকে ক্ষমা করে দে। ঝিলিক মাকে সান্ত্বনা দেয়। আমি ঠিক আছি মা। আমাকে নিয়ে ভেবো না। বাবাকে বলো আমি ডাকছি। বলেই সে উপরে চলে আসে। চৈতি বেগম মেয়ের পানে চেয়ে থাকে। না জানি কতটা কষ্ট পেয়েছে মেয়েটা। তিনি আঁচলে মুখ থেকে ডুকরে উঠলেন। কিছুক্ষণ পরই শাহাদাত মির্জা এলেন, কিছুটা চিন্তিত মুখশ্রীতে। তাকে দেখতেই চৈতি চৌধুরী বললেন, আপনাকে ঝিলিক ডেকেছে। শাহাদাত মির্জা তার দিকে তাকিয়ে থাকলেন। হুট করে গিয়ে জড়িয়ে ধরলেন। চৈতি মির্জার বুঝতে অসুবিধে হল না যে তার স্বামীর মনে এখন হয়তো খুব ঝড় বইছে। তিনিও জড়িয়ে ধরলেন। বললেন, সব ঠিক হয়ে যাবে। চিন্তা করবেন না। শাহাদাত মির্জা মুখ তুলে বললেন,
তোমার মুখের দিকে তাকালেই আমার সকল দুশ্চিন্তা শেষ হয়ে যায়। তুমি না থাকলে আমার কি যে হতো চৈতি। তিনি হাসেন। বিয়ের এত বছর পরও তাদের ভালোবাসা এক চিলতেও কমেনি। প্রেমের বিয়ে ছিল তাদের। কেউ কেউ হয়তো আসলেই সারা জীবন আগলে রাখতে জানে। শাহাদাত মির্জা মেয়ের রুমে গেলেন। মা, ডেকেছ? ঝিলিক তখন বসেছিল। হ্যাঁ বাবা। এসো, পাশে বসো। তিনি গিয়ে কাউচে গিয়ে বসলেন। মেয়ের কাঁধ জড়িয়ে বললেন, কি হয়েছে মা? বাবা, আমি চাই এই বাচ্চাটাকে রাখতে চাই। শাহাদাত মির্জা কি বলবেন ভেবে পান না। বলেন, তুমি নিশ্চিত মা? এই সমাজে সিঙ্গেল মাদার হয়ে থাকা খুব বেশিই কঠিন। অনেক কটু কথা শুনতে হবে তোমায়। তুমি তো পাশে থাকবে বাবা, থাকবে না? শাহাদাত মির্জা হাসেন। সবসময় তোমার পাশে থাকব মা। আমার শুধু তুমি হলেই হবে বাবা। শাহাদাত মির্জা কিছু বলেন না। ঝিলিক আবারও বলেন, বাবা, আমি চাই না এই বাচ্চার বাবা সম্পর্কে কেউ কোনো কিছু বলুক আর। শাহাদাত মির্জা চমকে উঠলেন। বললেন, কি বলছো মা? ওই কুলাঙ্গারকে এত সহজে ছেড়ে দিব? অসম্ভব। তুমি কি চাও না আমি সুখী হই? হ্যাঁ চাই, কিন্তু। তাহলে কোনো কিন্তু নয় বাবা। আমি তার নামটাও শুনতে চাই না। শাহাদাত মির্জা আর কিছু বলেন না। মাগরিবের নামাজ পড়ে সবে মাত্র ফিরেছে আয়ুষ। গায়ে এখনও সাদা পাঞ্জাবি জড়ানো। মাথার টুপিটা খুলে হাতে রেখেছে। নির্ঝররা সবাই মিলে ঝিলিকের জন্য একটা সারপ্রাইজ প্ল্যান করছে। সারপ্রাইজ বলতে ঝিলিকের পছন্দের সব খাবার। নির্ঝর তার বড় ভাইয়াকে দেখে ডাক দেয়, আয়ুষ ভাই, এদিকে এসো। কি করছি দেখো বনুর জন্য। নিশ্চিত দেখলে খুশি হবে। সে এগিয়ে যায়। ওখানে অনেক ধরনের স্ন্যাক্স রয়েছে, যার মধ্যে ফুচকা দেখে তার মেজাজ চরমে পৌঁছায়। এই সন্ধ্যার সময় যদি ঝিলিক এসব খায় তাও এ অবস্থায়, তাহলে তার অবশ্যই ফুড পয়জন হবে। সে দ্রুত কণ্ঠে বলে, এসব কি? হ্যাঁ, সরা এসব। ও এমনিতেই অসুস্থ। ও এখন এসব খেলে ওর পেটের অবস্থা কি হবে বুঝতে পারছিস? সকলে থতমত খেয়ে যায়। হুট করে আয়ুষ এত হাইপার হলো কেন? নির্ঝর ক্যাবলামার্কা হাসি দেয়। তাই তো, ঝিলিকের ফুড পয়জনিংয়ের সমস্যা আছে। ওল্ট পাল্ট অসময়ে কিছু খেলেই পেটের অবস্থা কাহিল হয়ে যায়। সে ওখান থেকে ফুচকা, চট্টি, কিছু কোল্ড ড্রিঙ্কস সরিয়ে রাখে। আয়ুষ তবু চোখ রাঙিয়ে তাকায়। এবার সকলেই সবকিছু আবারও প্যাক করে নেয়। সকলের মন খারাপ হয়ে যায়। তারা তো শুধু ঝিলিকের মনটা ভালোই করতে চেয়েছিল। ঐশীর রাগ আরও বেশি বেড়ে যায়। বড় ভাইয়ের সাথে এসব বিষয় নিয়ে কথা বলতেও তার যথেষ্ট সংকোচ হচ্ছে। সে তেতে ওঠে। কি সমস্যা তোমার? নিজেও ভালো রাখবে না, আবার আমাদের ভালো রাখতে দেবে না? আয়ুষ ভ্রু কুঁচকে তাকায়। ঐশী বুঝতে পারে সে কি বলে ফেলেছে। নির্ঝর ওর মাথায় গাঁটটা মারে। বলে, এই, কাকে কি বলছিস? হ্যাঁ? তিয়া তো তাও হাঁ করে তাকিয়ে থাকে। সাজ তাদের মাঝে নেই। মূলত ঐশীই ছলেকলে তাকে একটা কাজ ধরিয়ে দিয়ে এসেছে। সে মুখ সামলে বলে, না মানে ভাইয়া আমাদের প্ল্যান নষ্ট করে দিল তো, তাই আর কি। নির্ঝর বিরক্ত হয়। তুই কি পাগল হলি ঐশী? ঐশী রেগে যায়। পাগল হবে তুমি? তাদের মাঝে ঝগড়া বেজেই যাচ্ছিল। আয়ুষ থামায়। বলে, চুপ কর তোরা। আর এসব সরিয়ে রাখ। ওর চোখে যাতে না পড়ে। যেতে যেতে ফের ফিরে এলো। নির্ঝরের কানে কানে কিছু একটা বলেই চলে গেল সিঁড়ি বেয়ে। ঝিলিক সবেই নিচে নামছিল। পায়ে পা লেগে পড়ে যেতে যেতেও বেঁচে গেল আয়ুষের সঠিক সময়ে আগমনের কারণে। ঝিলিক চোখ দুটো বুজেছিল। পড়েনি দেখে ভয়ে কাঁপতে কাঁপতে চোখ খুলে দেখল সে আয়ুষের বলিষ্ঠ বাহুতে আবদ্ধ। ভ্রু কুঁচকে গেল তার। সে সরে আসার চেষ্টা করতেই আয়ুষ তার কোমর ছেড়ে সরে দাঁড়ায়। আয়ুষের কুঁচকে থাকা ভ্রু উপেক্ষা করেও সে চলে যাওয়ার জন্য পা বাড়ায়। আয়ুষ তাকে উদ্দেশ্য করে বলে, এভাবে বাচ্চার জন্ম দিবি? চলাফেরারই তো ঠিক নেই। ঝিলিক হাসে। এসব আবার কে বলছে? যে কিছুক্ষণ আগেই বাচ্চাটাকে মারার কথা বলেছিল সে? আয়ুষ কিছু বলে না। চোয়াল চক্ত হয়ে আসে তার, চলে যেতে উদ্যত হয়। ঝিলিকের রাগটুকু যেন উগরে আসে। সে খুব ভালো করেই জানে আয়ুষ 5 ওয়াক্ত নামাজ পড়ে।
তাই সে বলে, নামাজ পড়ে কি চাইলেন? নিশ্চয় আমার আর আমার সন্তানের উচ্ছেদের জন্য দোয়া করেছেন যাতে আপনার জীবন একদম পরিষ্কার হয়ে যায়। আয়ুষ চেয়ে থাকে তার পানে। চোখ দুটো ভরে আসতে চাই। কিছু বলতে গিয়েও আটকে আসে তার কণ্ঠ। ততক্ষণে ঝিলিককে তিয়া ডাক দেয়। সে নিচে চলে যায়। আয়ুষের চোখের কোণ বেয়ে জল গড়িয়ে পড়তে চায়। অথচ পড়ে না। বুকের মধ্যে কেমন তীব্র ব্যথা অনুভব হয়। তবু নিজেকে সামলে উপরে যায়। ঝিলিক নামার সময় ওসমান মির্জার দেখা পায়। ঝিলিককে দেখে তিনি একগাল হাসেন। বলেন, কেমন আছো মামনি? ভালো বড়বাবা। কিছু প্রয়োজন তোমার? হাতের ব্যথা কেমন? ঠিক আছি বড়বাবা। ঝিলিক, মা, একটা সিদ্ধান্ত নিয়েছি। ঝিলিকের কপালে ভাঁজ পড়ে। কি সিদ্ধান্ত বড়বাবা? যেহেতু তুমি এখন অসুস্থ সেহেতু তোমার ভার্সিটির প্রফেসর এসে না হয় তোমায় পড়িয়ে যাক। কি বলো? সামনেই তো তোমার সেমিস্টার শুরু হবে। ঝিলিকের এই পরামর্শটা খারাপ মনে হল না। এসবের থেকে যত নিজেকে ব্যস্ত রাখতে পারবে তত সে ডিপ্রেশন থেকে বাঁচবে। তৎক্ষণাৎ সে রাজি হয়ে গেল। ওসমান মির্জাও হেসে চলে গেলেন। ঝিলিক ভাবল তাদের ভার্সিটির কোনো প্রফেসরকে আসতে বলেছে, জিজ্ঞেস করবে। তাই বলে, প্রফেসরের নাম কি বড়বাবা? নামটা মনে পড়ছে না মা। আচ্ছা ঠিক আছে। তবু একটা প্রশ্ন থেকে যায় তার মনে, কোনো প্রফেসর উনি? তোর সবচেয়ে পছন্দের মানুষটি কি এখানে আছে? ঝিলিক আসার পর পরই সকলে মিলে ট্রুথ অ্যান্ড ডেয়ার খেলছিল। মূলত আয়ুষ কানে কানে তখন নির্ঝরকে এটাই বলেছিল। ঝিলিকের সবচেয়ে প্রিয় খেলা এটাই। এটাতেই ঝিলিক সবচেয়ে বেশি ইন্টারেস্টেড, সাথে এক্সাইটেড থাকে। মন খারাপ নিয়ে আসলেও এখন সকলের সাথে হাসি ঠাট্টার কারণে এক মুহূর্তের জন্য সব ভুলে যায় সে। অথচ উপরিউক্ত প্রশ্নটি আবারও তার মনটা ভার করে তোলে। ঝিলিকের মুখখানা গম্ভীর হয়ে ওঠে। সহসাই গম্ভীরতায় জবাব দেয় রমণী, না নেই। নির্ঝরসহ সকলে অবাক হল। খানিক অভিযোগ নিয়ে তিয়া বলল, কেন রে? আমরা তোর প্রিয় না? ঝিলিক আমতা আমতা করে। আগে যখন ট্রুথ অ্যান্ড ডেয়ার খেলত সেখানে সর্বদা আয়ুষের উপস্থিতি বহাল থাকত। সেখানে এই পছন্দের প্রসঙ্গ উঠলে সে নির্দ্বিধায় জবাব দিত, হ্যাঁ আছে। অথচ আজ ভিন্ন উত্তর। দীর্ঘশ্বাস ফেলে ঝিলিক। সময়ের বিবর্তনে এমন কত উত্তরই না পাল্টে যায়। নিজেকে শুধরে ঝিলিক বলে, আমি হ্যাঁ বলতে চাইছিলাম। তোমরাই তো আমার সবচেয়ে পছন্দের, তাই না? অতঃপর আবার শুরু হলো তাদের খেলা। হঠাৎ সাজ এসে সেখানে উপস্থিত হয়। সেও এসে তাদের সাথে যুক্ত হয়। কি রে, আমাকে ফেলে কি করছিস তোরা? আর মনি, তোর হাতের কি অবস্থা এখন? ভালো আপু। এসো আমার পাশে বসো। সাজ মুচকি হেসে তাদের পাশে গিয়ে বসল। এবারে পালা পড়ল সাজের আর ঐশীর। ঐশী তীক্ষ্ণ চোখে তাকিয়ে অবলোকন করার চেষ্টা করল সাজকে। ধীরকণ্ঠে প্রশ্ন ছুড়ল, ভাইউর সাথে তোমার কতদিনের সম্পর্ক ছিল? সবাই ও বলে চিৎকার করলেও ঐশী যেন পরখ করে নিতে চাইল কিছু। ঝিলিকের কেমন একটা মনে হল। এসব প্রশ্ন তোলার কি খুব প্রয়োজন ছিল? হয়তো এখন এমন উত্তর শুনতে হবে যার জন্য ঝিলিক প্রস্তুতি থাকবে না। সাজ আমতা আমতা করল। নড়েচড়ে বসে হাসল। এই প্রশ্নের উত্তরে কি বলবে মাথায় এলো না সঙ্গেই। যা মনে এলো তাই বলে ফেলল, 6 মাস। ঝিলিক চোখ দুটো বুজে নিল। সে এমন কোনো উত্তরই ধারণায় রেখেছিল। এরই মাঝে আবারও বোতল ঘোরানো শুরু হল। দুর্ভাগ্যবশত এবার আবারও নির্ঝর আর সাজের মাঝেই প্রশ্ন উত্তরের পালা এলো। সাজ ফিক করে হেসে ফেলল। নির্ঝর নিভু নিভু চোখে চাইল। তিয়া তো তার দিলে চাইতেই তারাও ইশারা করল। নির্ঝর প্রশ্ন করল, ট্রুথ নিবে নাকি ডেয়ার? ট্রুথ। এবার ডেয়ার নাও না প্লিজ। সাজ অনায়াসেই রাজি হয়ে যায়। নির্ঝর সে সুযোগ লুফে নিয়ে তাকে এক গুরুতর কাজ দেয়। যাও গিয়ে ভাইয়াকে চুমু খেয়ে এসো। সাজ হতভম্ব হয়ে পড়ল। ঐশী আবারও মনে মনে ইডিয়েট আওড়াল। ঝিলিকের সহ্যক্ষমতা তুলনামূলক কম। এবারে তা সীমা পেরোতেই সে উঠে দাঁড়াল। সকলে ভ্রু কুঁচকে শুধাল, কিরে বনু, উঠলি কেন? ভালো লাগছে না। তোমরা খেলো। গম্ভীর মুখে এটুকু এরপর নিশ্চুপে প্রস্থান করল ঝিলিক।
ঐশী নির্ঝরের পানে কড়া চাহনি নিক্ষেপ করল। নির্ঝর ভ্যাবাচ্চাকা খেল। বুঝে উঠতে পারল না কি থেকে কি হল। সাজ তার পিছু গেল। মণি, এই মণি, কি হলো তোর? হাতে ব্যথা করছে? যেতে যেতে থমকে যায় ঝিলিকের পা। চোখ দুটো রক্তাভ হয়ে আছে। হ্যাজেল রঙা মণিতে যা অশোভনীয়। পাতলা নরম অধরযুগল তিরতির করে কাঁপছে। সাজ এসে সামনে দাঁড়ায়। কুঞ্চিত কপালে প্রশ্ন ছড়ে। এই মণি, তোর কি ভালো লাগছে না? ঝিলিক হুট করে কেমন করে যেন চাইল। হয়তো সে চোখে কেবল অসহায়ত্ব ছিল। কেমন ভগ্নস্বরে ঝিলিক শুধায়। আচ্ছা আপু, আয়ুষ ভাই তোমায় বুঝি খুব ভালোবাসেন? সাজ হাসে। উত্তরে বলে, হ্যাঁ, অনেক ভালোবাসে। তোমায় বুঝি খুব আহ্লাদে রাখে? হ্যাঁ। সেসব আর বলতে। আর তোমায় বুঝি প্রতিদিন খুব করে আদর করে? সাজ থমকায়। ঝিলিক হুট করে এমন সব প্রশ্ন কেন করছে সে ঠিক বুঝে উঠতে পারল না। তবু লাজুক হেসে উত্তর দেয়। ধুর বোকা, এসব কেউ জিজ্ঞেস করে? ঝিলিকের চোখমুখ শক্ত হয় মুহূর্তেই। সাজের লাজরঙা চেহারায় সে যেন অনেক কিছু খুঁজে পেয়েছে। বুকের ভেতরের ধুকপুকানি বৃদ্ধি পাচ্ছে। আবারও বেশি ভেবে ফেলছে বোধ হয়। মাইগ্রেনের ব্যথাটা বাড়ছে। ঝিলিক ধীর পায়ে গিয়ে জড়িয়ে ধরে তার বোনকে। ফিসফিস করে বলে, তুমি খুব ভাগ্যবতী আপু, খুব ভাগ্যবতী। অতঃপর ধীরে সুস্থে হেঁটে নিজের রুমে চলে যায়। সাজ দ্বিধান্বিত চোখে চেয়ে থাকে। ঝিলিক রুমে ঢুকেই খট করে দরজাটা বেঁধে দিল। সন্ধ্যায় বেরিয়েছিল আয়ুষ। আসতে আসতে রাত হয়েছিল বেশ। এরই মাঝে সকলে ডিনারে বসার প্রস্তুতি নিচ্ছে। এক এক করে সকলে নিচে নামল। মালিহা বেগম ছেলেকে দেখেই বললেন, আয়ুষ, যা বাবা, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে খেতে আয়। আয়ুষ মাথা নেড়ে চলে যায়। ওখানে সাজও উপস্থিত ছিল, যার দরুন সে ও আয়ুষকে আসতে দেখে বেশ খুশি হল। দ্রুত পায়ে একটা পানির গ্লাস উঠিয়ে তাতে পানি ঢেলে আয়ুষের পিছু পিছু গেল। শুনুন না, পানি খাবেন একটু? ঝিলিক ডিনারের জন্য নিচে নামছিল। এসব দেখে তার বিরক্তি আকাশছোঁয়া হল। যখনই মনোবল বাড়ায় ঠিক তখনই এসব এসে চোখের সামনে পড়ে। ঝিলিক দেখতে পায় আয়ুষের ঘর্মাক্ত চেহারা, সুশ্রী মুখে বিন্দু বিন্দু ঘাম। সাজ এগিয়ে এসে আয়ুষের সামনে দাঁড়ায়। ঝিলিকের হাত মুষ্টিবদ্ধ হয়ে আসে। নিতে না পেরে চোয়াল শক্ত করে সে চলে আসে। আয়ুষ তার পানে চেয়ে বিরক্ত হয়। সেই বিরক্তি গিয়ে পড়ে সাজের উপর। হালকা গর্জনে বলে, তোকে না বলেছি অতিরিক্ত লোক দেখানো কাণ্ড না করতে? তবু এসব কেন করছিস? যা নিচে যা। সাজের হাস্যরত মুখখানা মিয়ে গেল। যতটা প্রফুল্লতায় সে পানি দিতে এসেছিল ততটাই অবহেলায় আয়ুষ তা অবজ্ঞা করে গেল। সাজের রাগ বিষণ্নতা আকাশচুম্বী হল। ক্ষোভে দুঃখে তার হাতে থাকা গ্লাসটা অমনিই ভেঙে গেল। ঝরঝর করে ঝরে পড়ল অনেকখানি রক্ত। অথচ শেষবে হুঁশ নেই তার। তার কেবল ভাবনা আয়ুষকে নিয়ে। সে নিচে গেল না। কান্না পেল তার। সেই কবে থেকে সে আয়ুষকে ভালোবাসে। অথচ আয়ুষ কখনো ফিরেও তাকায়নি। এক ঘরে থাকছে, একে অপরকে দেখছে, তবুও না। অবশ্য থাকছে আর কই? রাতে তো বাড়িতেই ফিরে না। দিনের বেলাতে তাও দু-একবার যা দেখা হয়। সাজের যেন হুট করে হুঁশ ফিরে। দ্রুত পায়ে হেঁটে তার নিজের রুমে চলে যায়। এখানে কেউ এ অবস্থাতে দেখলে তাকে অনেকগুলো প্রশ্ন করা হবে। নিজ রুমে গিয়ে হাতটা ব্যান্ডেজে মুড়িয়ে নিল। আয়ুষ আর সাজ ছাড়া সকলেই খেতে বসেছে। সার্ভেন্টরা সার্ভ করছে সকলে। ঝিলিক সর্বদা আয়ুষের পাশের চেয়ারটা দখল করে বসত। অথচ আজ উল্টো হল। সে গিয়ে বসল নির্ঝরের পাশটায়। নির্ঝর হতবাক হয়ে বলল, তুই আজ আমার পাশে? ঝিলিক হাসল কেবল। ততক্ষণে আয়ুষ এসে বসেছে তার চেয়ারটায়। ঝিলিকের চেয়ারটা খালি দেখে দীর্ঘশ্বাস ফেলল। সাজও এলো পরপরই। এসেই ঝিলিকের চেয়ারটায় বসল। ঝিলিক দেখল তার চেয়ারটাতেও জায়গা করে নিয়েছে অন্য কেউ। ঝিলিক নিজেকে সামলায়। এসব এখন তাকে রোজ সহ্য করতে হবে। সুতরাং এসবে মন খারাপ না করাটাই ভালো। খাওয়ার মাঝে ওসমান মির্জা বললেন, ঝিলিক মামনি, তোমার স্যার আগামীকাল থেকে আসবে। কোনো সমস্যা নেই তো?
ঝিলিক দুপাশে মাথা নাড়ে। আয়ুষ এমন কথায় ভ্রু কুঁচকায়। খেতে খেতে তার চামচ দুটো থমকে যায়। বাবার পানে চেয়ে শুধায়, কিসে স্যার? ঝিলিক তো এখন ভার্সিটিতে যেতে পারবে না। তাই ভেবেছি ওর ভার্সিটির স্যারকেই এখানে নিয়ে আসি। ও আমার বন্ধুর ছেলে। তাই সমস্যা হবে না। ভালো করেছি না? মুহূর্তেই আয়ুষের মুখমণ্ডলের পরিবর্তন দেখা যায়। ক্ষুব্ধ স্বরে বলে, আর তুমি আমাকেই জানানোর প্রয়োজন মনে করলে না? ওসমান মির্জা অবাক হয়। তোমাকে কি জানাব? আয়ুষের রাগ বাড়ল। রুক্ষ স্বরে দাঁত পিষিয়ে বলল, আসবে না। এ বাড়িতে কোনো প্রফেসর অথবা ছেলে টিচার আসবে না। সমস্যাটা কোথায় আয়ুষ? আমি বলেছি আসবে না মানে আসবে না। বলেই আয়ুষ উঠে চলে যায়। মালিহা বেগম ছেলেকে ডাকলেন। বাকিরা হতবাক হয়ে চেয়ে রইল। কিছুই বুঝল না। ঝিলিক নিজেও কিছু বোঝেনি। তাই তো সেও পরপরই বলে, আসবে বড়বাবা। আমি পড়ব ওনার কাছে। তুমি আসতে বলবে। খাওয়া শেষ আমার। উফছি আমি। অতঃপর সেও পিছু পিছু যায় আয়ুষের। আয়ুষ ঝিলিকের কথা শুনেছে তবু কিছু বলেনি। সে সোজা রুমে চলে যায়। দরজাটা আটকাতেই যাবে তার আগেই ঝিলিক এসে দরজা আটকায়। তেতে উঠে বলে, সমস্যা কি আপনার? কেন আমাকে ভালোভাবে বাঁচতে দিচ্ছেন না? আয়ুষ ভ্রু কুঁচকে বলে, বাঁচতে কে মানা করল তোমাকে? আপনি মজা পেয়েছেন? আমার লাইফ নিয়ে ভাবতে কে বলেছে? সে অধিকার কে দিয়েছে আপনাকে? আমি দিয়েছি। কাল স্যার আসবেন। আসবেন মানে আসবেন। আমার কথা কানে যায়নি বোধ হয়। কেন এমন করছেন আপনি? নিজের মতো করে বাঁচতে চাইছি যখন তখন বাঁচতে কেন দিচ্ছেন না? আপনি জানেন না পড়াশোনা নিয়ে আমি কতটা সিরিয়াস? আয়ুষ ব্যথিত চোখে তাকায়। এখন ঝিলিককে কিভাবে বলবে যে ঝিলিককে সে অন্য কারো সাথে দেখতেই পারবে না? আমার উপর কথা বলবে না একদম। যা বলেছি তাই। কে আপনি? আমার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার কেউ হন না আপনি। আপনার কথা আমি শুনব কেন? আমি তোমার কেউ না তাই। হাসে ঝিলিক। তাচ্ছিলে বলে, অধিকার ফলাচ্ছেন? হ্যাঁ ফলাচ্ছি। কিসের ভিত্তিতে? আয়ুষ চুপ থাকে। কিছু বলে উঠতে পারে না। ঝিলিক দাঁত কিরমির করে ফের বলে, যার নিজের স্ত্রী সন্তানকে স্বীকৃতি দেওয়ার সাহস থাকে না তার মুখে এসব মানায় না। কাপুরুষদের এমন কার্যকলাপ বড্ড বেমানান। কাপুরুষ? বড় আপু বলল তার সাথে তোমার 6 মাসের সম্পর্ক। আয়ুষ অবাক হয়। এমন কিছু বলেছে? কিন্তু কেন? তবু নিজেকে গম্ভীর রেখে বলে, তো আমাদের বিয়ের প্রায় 9 মাস চলছে। বাড়তি কথা রাখো আর শুতে যাও। এত সুন্দর করে ঠকালেন? ঠিক কতবার আপুকে মনে রেখে আমাকে ছুঁয়েছেন বলতে পারবেন? আয়ুষের কাছে মনে হলো এমন কথা শোনার চেয়ে মরে যাওয়া উচিত ছিল। ঝিলিক ফের বলল, ছি হো। নিজের উপরই ঘৃণা হচ্ছে আমার এখন। ইচ্ছে করছে নিজের গায়ে অ্যাসিড ঢেলে হলেও আপনি নামক সকল কলঙ্ক মুছে দিই। চোখে জল নামতে নামতেও সামলায় নিজেকে ঝিলিক। হাত দুটো মুষ্টিবদ্ধ করে আয়ুষের চোখে চোখ রাখে। তর্জনী আঙুল উঁচিয়ে বলে, এখন থেকে আপনি হারে হারে বুঝবেন। ঝিলিক মির্জা কি? ইউ উইল ডেফিনেটলি রিগ্রেট ইট মি আয়ুষ মির্জা। ঝিলিক চলে যায়। আয়ুষের হুট করে বুকে ব্যথা শুরু হয়। শ্বাসকষ্টে তার নিঃশ্বাস আটকে আসতে চায়। কি বলে গেল মেয়েটা? ওর স্পর্শ অ্যাসিড দিয়ে হলেও মুছে দিতে চায় ও। কি করে বলতে পারে ও এমন? চোখ দুটো ঝাপসা হয়ে আসে ওর। প্রচণ্ড শ্বাসকষ্টের মাঝেও সে বারংবার ঝিলিকের নাম জপতে থাকে যেন এই নামটাই তাকে বাঁচাবে। ফিসফিসিয়ে নিজেকেই নিজে সান্ত্বনা দেয়। ঝিলিক, ঝিলিক শুধু আমার। পরদিন ভীষণ সকাল সকাল ঘুম থেকে উঠেছে ঝিলিক। বলা চলে ঘুম হয়নি তার। তাই সকাল প্রায় 8টার দিকে বেলকনিতে এসে অনেক কিছু ভাবছে সে। হাতে তার গরম কফি। আয়ুষকে যে করেই হোক একটা শিক্ষা দিতেই হবে। তার সাথে নাটক করার পরিণাম কতটা ভয়াবহ পরিণাম সে দেখাবে। ইতোমধ্যেই অর্ধেকটা প্ল্যান করে ফেলেছে। হোয়াট দ্য হেল! কারো চিৎকারে সাতবিত ফিরে তার। নিচের পানে চোখ যেতেই চোখ দুটো বড় বড় হয়ে যায়। তার হাতে থাকা কফি কোনো একটি ব্যক্তির গায়ে পড়েছে।
তার ধবধবে সাদা শার্টখানায় কফির দাগ ভালোভাবেই বসেছে। বেখেয়ালে কবে যে কফি ফেলে দিয়েছে খেয়াল করেনি সে। তার দ্বিতীয় বেলকনিটা সোজা তাদের বাড়ির গেইটের দিকে পড়ে। ঝিলিক তড়িঘড়ি নিচে নামল। লোকটা তখনও সেখানে বিরক্তিমুখে দাঁড়িয়ে নিজের শার্ট ঝাড়ছে। ঝিলিক প্রচণ্ড তাড়াহুড়োয় বলে, সরি, আমি ইচ্ছে করে করিনি। এক্সট্রিমলি সরি। পুরুষটি এবার ঝিলিকের পানে আরও বেশি বিরক্ত চোখে তাকায়। ততক্ষণে ওসমান মির্জা সেখানে এসে উপস্থিত হন। পুরুষটিকে দেখেই তিনি বলে উঠেন, আরে তুমি এসে পড়েছ? ওখানে কেন? ভেতরে এসো। ঝিলিকের সাথেও পরিচয় হয়ে গেল দেখছি। বাহ। ঝিলিক ভ্রু কুচকায়। জিজ্ঞেস করে, কে উনি বড় বাবা? মামনি উনিই তো তোমার স্যার। ঝিলিক শকট হয়। এই পুরুষটি তার স্যার? অথচ দেখতে ধবধবে সাদা নীল রঙা চোখের মণি, বলিষ্ঠ তার দেহগঠন। ঝিলিক ভাবতেই পারেনি তার ভার্সিটির প্রফেসর এমন সুদর্শন কেউ হতে পারে। এবার তার অস্বস্তি হয়। সরি স্যার, আমার ইন্টেনশন এমন ছিল না। পুরুষটি তখন রাশভারী কণ্ঠে বলে, ইটস ওকে। ওসমান মির্জা ভ্রু কুচকান। কিছু না বুঝে বলেন, কি হয়েছে ঝিলিক? পুরুষটি গম্ভীর স্বরে বলল, নাথিং সিরিয়াস। আয়ুষ তখন বাড়িতে ফিরছিল। হঠাৎ করে সকাল সকাল কোনো পুরুষকে তাদের বাড়িতে, তাও আবার ঝিলিকের পাশে দেখে তার মুখমণ্ডলের পরিবর্তন হয়। ওসমান মির্জা তাকে দেখতেই হেসে ফিরে চাইলেন তার পানে। পরিচয় করিয়ে দিতে দিতে বলেন, আরে আয়ুষ, তুমিও চলে এলে? দেখো তুমি, ওর কথাই বলছিলাম। ও শায়েন চৌধুরী। আর শায়েন ও হলো আমার ছেলে আয়ুষ। তার থেকে কথা কেড়ে নিতে নিতে ঝিলিক বলল, ভাই, আয়ুষ ভাই। আর আয়ুষ ভাই, উনি আমার সেই নতুন স্যার যাকে আপনি গতকাল আসতে বারণ করেছিলেন। বলেই কুটকুটে হাসে সে। ওসমান মির্জা কেসে উঠলেন। এভাবে শায়েনের সামনে ঝিলিক এটা বলে ফেলবে তা তিনি ভাবেননি। আয়ুষের চোয়াল শক্ত হয়ে ওঠে। ভাই? এই ছেলেটার সামনে তাকে ভাই বানিয়ে দিল? নিজের বাচ্চা কারও গর্ভে থাকার পরও কে তার হাসব্যান্ডকে ভাই বলে আয়ুষের জানা নেই, তবে ঝিলিক যে বলেছে তাতেই সে তবদা খেয়ে বসে আছে। মিনিট দুয়েক বুঝতে সময় লাগল যে তাকেই বলা হয়েছে কিনা। যখনই বুঝতে পারল তাকেই বলা হয়েছে, তক্ষুনি চোখ বড় বড় করে চাইল ঝিলিকের পানে। ঝিলিক মিষ্টি হাসল, যা আপাতত আয়ুষের সর্বাঙ্গে আগুনের ন্যায় কাজ করছে। শেষ কবে ঝিলিক তাকে ভাই ডেকেছিল তার মনে নেই। তাদের মাঝ হতেই শায়েন নিজের মুখ খোলে, আঙ্কেল, আজ না হয় থাক পড়াশোনাটা। এভাবে তো আর স্টুডেন্ট পড়ানো যায় না। ওসমান মির্জা বাদশাধেন বলেন, এভাবে চলে যাবে বাবা? ব্রেকফাস্ট হলেও করে যাও। না আঙ্কেল, আমি ঠিক আছি। ওসমান মির্জা শোনেন না। তার জোরাজোরিতে থাকতে হয় শাইনকে। আয়ুষ ঠিক বুঝে উঠতে পারে না শাইনকে কেনই বা এখানে এত জোর জবরদস্তি করে রাখতে হবে। হুট করে তার ফোনে নোটিফিকেশন বেজে ওঠে। ফোন খুলতেই ভেসে ওঠে, ইটস অলরেডি 1 উইক। আয়ুষের মাথা ধরে ওঠে। এত চাপ তার মস্তিষ্ক নিতে পারে না। কপালে বিদ্ধা এবং তর্জনী আঙুল ঘষে নিজের ক্লান্তি প্রকাশ করে। এসব অবশ্য ঝিলিকের নজর এড়ায় না। আয়ুষ তবু সেখান থেকে যায় না। ঝিলিকের সাথে দৃষ্টিমিলন ঘটতেই ঝিলিক চোখ ফেরায়। আয়ুষ চেয়ে থাকে। সে বুঝতে পারছে এসব ঝিলিক ইচ্ছে করেই করছে। প্রতিশোধ নিচ্ছে। আয়ুষ নিজের ভাগ্যের উপর হাসল। যে সময়ে তাকে ঝিলিকের পাশে থাকতে হতো সে সময়ে সে ঝিলিককে দূরছাই করছে। ঝিলিক, 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 এই একটা নাম, একটা সত্ত্বা, একটা মানুষের জন্য আয়ুষ নিজের প্রাণেরও পরোয়া করছে না। ততক্ষণে বাড়ির বড়রা ডাইনিং এ চলে এসেছে। ছোটরাও কেউ বেকার নয়। যার দরুন একে একে সকলেই নামছে। ঐশী নেমেই আয়ুষকে দেখে যেন আকাশের চাঁদ হাতে পাওয়ার মতো অবস্থা হল। ক্লান্ত আয়ুষকে দেখে তাকে টেনে নিয়ে গেল অন্য পাশে। আয়ুষ বিরক্ত হয়ে শুধায়, কি হয়েছে? এভাবে টানছিস কেন? জানো না তুমি কি হয়েছে? কি জানব? তুমি সাজ আপুকে বিয়ে করেছ কেন? আয়ুষ ভ্রু কুচকায়। না বুঝে বলে ওঠে, কেন? সমস্যা কি? তুমি জানো না ঝিলিক তোমায় ভালোবাসত? আয়ুষ উত্তর দেয় না। ঐশী ফের প্রশ্ন করে,
আমি যদি খুব ভুল হয়ে না থাকি তবে ওর বাচ্চার বাবাও তুমি। তাই তো? আয়ুষ তরাক গতিতে তাকায় ঐশীর পানে। নিভু নিভু হয়ে আসা লাল চোখেও ফুটে ওঠে অবাকতা। বিষয়টি সে এড়িয়ে যায়। বলে, ঘুমোতে হবে আমায়। ছাড় তো। তার মানে তুমি ঝিলিককে ভালোবাসতে না? আয়ুষ খানিক চুপ রয়। চোখমুখ খিচে উত্তর দেয়, না। না, এই নাতে আদৌ কি না আছে? তার সমীকরণ মিলল না। তার ভাই কি এতটা নিচু যে নিজের সন্তানকে স্বীকৃতি দিবে না? জানে না সে? আয়ুষ হেঁটে ওপরের দিকে যায়। ঝিলিক ততক্ষণে রুমে চলে গিয়েছে। ব্রেকফাস্টটুকু নিজ রুমেই সারবে। কানে ইয়ারফোন গুজে গান চালিয়েছে। আপাতত ঘুমানোর প্রচেষ্টায়। মস্তিষ্কে বারংবার ঘুরপাক খাচ্ছে প্রতিশোধের কথা। ঝিলিক অবশ্য একটা প্ল্যান বানিয়েছে। ইয়ারফোনে গান বাজছে। তুমি অন্য গ্রহের চাঁদ। আমার একলা থাকার চাঁদ। তোমার ফেরার সম্ভাবনা। অমাবস্যায় জোছনা। ঝিলিকের হুট করে তাদের পুরনো স্মৃতির কথা মনে পড়ে গেল। একবার আয়ুষ ঝিলিককে নিয়ে বেরিয়েছিল। শুধু তারা দুজন। সেদিন তারা সারাদিন ঘুরেছিল। ঝিলিক যা করতে বলেছিল আয়ুষ তা বাধ্য ছেলের মতো করেছিল। তার মাইগ্রেনের ব্যথা বাড়ে। মনে পড়ে সেই বিভৎস রাত যখন সে আয়ুষের পায়ে পড়েছিল একটুখানি ভালোবাসার ভিক্ষে চেয়ে। হঠাৎ করেই তার মতিভ্রম হওয়া শুরু হল। ঝিলিক হ্যালুসিনেট করতে আরম্ভ করল। এপাশ থেকে ওপাশ ফিরতেই সে তার পাশে আয়ুষকে দেখতে পেল। আয়ুষকে দেখে তার চোখ হতে নিঃশব্দে জল গড়িয়ে পড়ল। ঝিলিক জিজ্ঞেস করল, আয়ুষ, তুমি এসেছ আয়ুষ? কল্পনার আয়ুষ যেন মিষ্টি হাসে প্রত্যুত্তরে। ঝিলিক বলে যায়, আমি জানতাম তুমি আসবে। বলো, তুমি আমায় ভালোবাসো? বাসো তো, তাই না? বাসি। বলো, তুমি আমায় ঠকাওনি। পুরো দুনিয়া মিথ্যে। হ্যাঁ, সব মিথ্যে। ঝিলিক হাত বাড়িয়ে ছুতে যায় আয়ুষকে। কিন্তু আয়ুষ নেই। এখানে ওখানে কোথাও নেই। ঝিলিক হাত মুষ্টিমেয় করে ফেলে। বিড়বিড়িয়ে বলে ওঠে, তুমি তো কল্পনার মতো হতে পারতে বলো। কেন তুমি বাস্তবতার কঠিন সত্য হলে? তুমি সে নও যাকে আমি ভালোবেসেছি। তুমি কখনোই সে হতে পারো না। ঝিলিক কাঁদে। কাঁদতে কাঁদতে ওখানেই ঘুমিয়ে পড়ে। বাংলাদেশের বিলাসবহুল স্থান ঢাকার গুলশানের আয়েশি ডুপ্লেক্স বাড়িতে এক অর্ধনগ্ন পুরুষ তার ব্যক্তিগত সুইমিং পুলে নিজের বিলাসিতায় মত্ত। হাতে তার পৃথিবীর সবচেয়ে দামি ওয়াইনের বোতল। কানে তার ইয়ারপডস গোজা। ক্ষণে ক্ষণে হেসে উঠছে সে। কি এমন জিনিস যা তাকে এত হাসাচ্ছে? এই পুরুষটিকে কখনো এভাবে হাসতেই দেখেনি কেউ। আশেপাশের গার্ডরা সতর্ক হয়। এই ছেলে যা সাইকো। দেখা গেল নিজের খুশিকে দ্বিগুণ করতে কাউকে শ্যুট করে বসেছে। যার আনন্দ মানুষের রক্তে সে মানুষ মারা ছাড়া কতক্ষণ ইবা থাকবে। হলোও তাই। হাসতে হাসতেই হুট করে একজন গার্ডের কপাল বরাবর শ্যুট করে দিল। তাকানোর প্রয়োজনও তার পড়েনি। নিশান যেন আগে থেকেই নির্ধারিত ছিল। লোকটি চিৎকারের সাথে সাথেই মারা গেল। কেউ কিচ্ছুটি বলল না। একটি শব্দ বের হল না কারো মুখ হতে। সকলে মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। বলিষ্ঠ গড়নের পুরুষটির হাসি চড়া হল। পুরো স্থান কেমন কেঁপে কেঁপে উঠল সেই সাথে। তখনই পেছন থেকে নিকোলাস, তার সবচেয়ে বিশ্বস্ত সঙ্গীর ডাক ভেসে এল, বস, আমাদের এখন বেরোতে হবে। পুরুষটি ফের ওয়াইনের বোতলে চুমুক বসায়। উঠে যেতে যেতে তার বলিষ্ঠ ঘাড়ের মাঝ বরাবর একটু নিচে দুই বাহুর মধ্যিখানে অঙ্কিত প্রজাপতি ট্যাটুখানা ভেসে উঠল। কেউ জানে না এমন পিশাচ একজন মানুষের পছন্দের পাখি প্রজাপতি কিভাবে হয়। যেখানে প্রজাপতি কোমলীয়তার প্রতীক সেখানে এই পুরুষ একজন জানোয়ার। অথচ এসবের উত্তর কারো কাছেই নেই। কারো কাছে সেই সাহসটুকু নেই তা শুধানোর। ঝিলিক যে ঘুমোল, সেই ঘুম ভাঙল তার বিকেলের দিকটায়। তাও তিয়াতো তার ডাকতে আসায়। নিচে বৈঠক বসেছে। সেটাতে যাওয়ার জন্যই তাকে নিতে আসা। ঝিলিক উঠেই অবাক হল। এত সময় ঘুমোল সে? এত ঘুম কিভাবে এলো তার? দীর্ঘক্ষণ উল্টো হয়ে শোয়াতে পেটে অল্প খানিক চাপ অনুভূত হল। ব্যথা করছে কেমন। ঝিলিক ধীরে উঠে চোখে মুখে পানি দেয়। তিয়াতো তা বাহিরে অপেক্ষারত। ঝিলিক বেরোতেই তিয়া তাড়া দিল, আরে তাড়াতাড়ি কর, ওদিকে ওদের মেলোড্রামা শেষ হয়ে যাচ্ছে। ঝিলিকের ভ্রু কুঁচকে আসে।
কি হচ্ছে নিচে? সে প্রশ্ন করে। নিচে কি হচ্ছে? গেলেই দেখতে পাবি। আগে চল। টেনেটুনে তারা দুজন ঝিলিককে নিচে নামাল। সিঁড়ির কাছে দাঁড়িয়েছে। দুই বাপছেলের মাঝে ঝগড়া লেগেছে। ওসমান মির্জা ছেলেকে বলছেন, একটা অনুষ্ঠান তো করতেই হবে, না হলে বাকিরা বিয়ের কথা জানবে কি করে? আর ওদিকে আয়ুষের এক কথা, অনুষ্ঠানের কি প্রয়োজন? আমরা জানি এতেই তো হলো। তাছাড়া আমার এত সময় কই? চুপ বেয়াদব ছেলে, বিয়ে করতে পেরেছ আর সামান্য রিসেপশন এ জয়েন হতে পারবে না? মশকরা হচ্ছে? আয়ুষের কিছু বলতে উদ্যত হওয়ার আগেই মালিহা বেগম থামান তাকে। ওসমান মির্জা বলে চললেন, আগামীকাল সন্ধ্যায় রিসেপশন হবে মানে হবে। এই আমার শেষ কথা। আয়ুষ বিরক্ত হয়। একে তো দুনিয়ার ঝামেলার শেষ নেই, আর এখানে এসব ফালতু কাজ। বিরক্ত মুখশ্রী হঠাৎ ঝিলিকের পানে পড়তেই চোখাচোখি হল দুজনার। ঝিলিক যেন তাকেই তাচ্ছিল্য করছে চোখের চাহনি দিয়ে। আয়ুষ উপরে চলে যায়। ঝিলিক চেয়ে থাকে সেদিক পানে। চোখ ফিরিয়ে আবার যায় শাহাদাত মির্জার কাছে। বাবা, তোমার সাথে আমার কথা ছিল একটু। বলো মা, কি হয়েছে? বাবা, আমি কোম্পানিতে জয়েন করতে চাই। শাহাদাত মির্জা অবাক হলেন। বললেন, এত কম বয়সে? না না, তুমি এ অবস্থায় পারবেই না। পারব বাবা। সকলে তার কথা শুনে হা হয়ে গেল। এত ছোট হয়ে কিভাবে কোম্পানিতে জয়েন করবে সে? পাশ থেকে প্রহেলি আক্তার ছেলেকে চেঁচিয়ে উঠলেন, শিখো কিছু নির্ঝর। সারাদিন ভিডিও গেমস নিয়ে পড়ে থাকো। নিজের ছোট বোনটার থেকেও তো কিছু শিখতে পারো। নির্ঝর কথাটা মাছি তাড়ানোর ভঙ্গিমায় উড়িয়ে দিল। তার কাছে এখন সামনের দৃশ্যটা তার চেয়েও বেশি ইন্টারেস্টিং। ওদিকে সাজ চৈতি চৌধুরীর সাথে এক কোণে দাঁড়িয়ে। চৈতি চৌধুরী মেয়ে ডাকলেন, সাজ, আয়ুষকে একটু বোঝা না রে। হ্যাঁ মা, আমি বলবো ওনাকে। সাজ নিজেও জানে তার কথার এক আনা গুরুত্বও আয়ুষের কাছে নেই। তবে তা তো আর বলে বেড়ানো যায় না। শাহাদাত মির্জা নিজের বড় ভাইয়ের দিকে তাকালেন। তিনি তাকে চোখ দিয়ে আশ্বাস দিলেন। শাহমিদ সুলতান ও তাকে উৎসাহ দিলেন। শাহদীপ মির্জা ফের মেয়ের দিকে তাকালেন। নরম সুরে বললেন, ঠিক আছে মা, যা তুমি চাও। ঝিলিক জড়িয়ে ধরল শাহাদাত মির্জাকে। সাথে সাথে তার পেটেও হালকা ব্যথা অনুভূত হল তার। ঝিলিকের ভয় হল, হঠাৎ এমন পেটে ব্যথার কারণ কি? সে মোটেই তা হালকাতে নিতে পারে না। শাহাদাত মির্জা তখন বেরোচ্ছিলেন বোধহয় কোথাও। শুধু তিনি নয়, তারা তিন কর্তাই আজ এক ডিল ফাইনাল করতে যাচ্ছেন। ঝিলিক বলল, বাবা, আমার ডাক্তারের কাছে যেতে হবে। শাহাদাত মির্জা ব্যস্ত হলেন। কোথায় খারাপ লাগছে মা? রিল্যাক্স বাবা। তোমরা বোধহয় বেরোচ্ছ, আমাকে ড্রপর করে দিও হসপিটালের সামনে। আমি নিজেও ডক্টরের কাছে যেতে পারব। শাহাদাত মির্জা মেয়েকে ছাড়তে নারাজ। এখানে তেমন কেউ নেই যে তার অবর্তমানে ঝিলিকের অত বেশি খেয়াল রাখতে পারবে। হুট করে আয়ুষের কথা মনে হতেই তিনি ওসমান মির্জাকে আয়ুষকে ডাকতে বললেন। তিনিও তাই করলেন। আয়ুষ, আয়ুষ, এদিকে এসো। আয়ুষ বিরক্ত মুখে নিচে আসে। ঝিলিক বাদশাধে, কাউকে দরকার নেই বাবা, আমি একাই পারব। তিনি কি আর বাদ শোনার মানুষ? তিনি তবু আয়ুষকে বলেন, আয়ুষ, ঝিলিকের শরীরটা খারাপ করছে, তুমি একটু ওকে হসপিটাল নিয়ে যাবে? আয়ুষের মন উতলা হয়, তবু নিজেকে শান্ত রাখে। বলে, আমি কেন? ঝিলিকের চোয়াল শক্ত হয়। বলে, বাবা, আমি বললাম না কাউকে প্রয়োজন নেই আমার। শাহাদাত মির্জা শোনেন না তার কথা। আয়ুষ, আমরা সবাই এখন বেরোচ্ছি। তুমি একটু ওকে হসপিটাল নিয়ে যাও। বোঝই তো, তোমার মাচাচিরা এত ভালো বুঝে না। আর নির্ঝরের উপর তো ভরসা করা যায় না, ছোট মানুষ। আয়ুষ তড়িঘড়ি নিচে নামে। সে তো এমনিতেও যেতই। তাড়াহুড়ো করে ঝিলিককে বলে, দ্রুত চলো। ঝিলিক বিরক্ত হয়। এই ঠকবাজের সাথেই যেতে হবে কেন? ঝিলিকের বিরক্তিকে পরোয়া না করে আয়ুষ ঝিলিকের হাত ধরে টেনে নিয়ে যেতে যেতে বলে, বুঝেছি মেঝো বাবা, তুমি চিন্তা করো না, আমি খেয়াল রাখব। ঝিলিক তাচ্ছিল্য হাসে।
যে পুরুষ তার মনের খেয়াল রাখতে পারে না সে নাকি তার খেয়াল রাখবে। হাস্যকর। ঝিলিক এক ঝটকায় হাত ছাড়িয়ে নেয় নিজের। গম্ভীর স্বরে বলে, আমি নিজেই যেতে পারি। গল্প ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে যাবেন।